বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প কম্পিটিশন। শিবশঙ্কর সকালে উঠেই দু দফা ফোন করলেন। একবার অ্যাটর্নি রায় ও মিত্রের জীবনধন রায়কে ও আর একবার প্রসন্ন দাস বড়ালের অংশীদার ও কর্তা হরিদাস বড়ালকে, কারণ ওদের আপিস এখনও খোলেনি। নমস্কার, কি খবর? আসুন একবার। কত দূর করলেন? আসবো এখন। এখানেই চা খাবেন? একটু পরে বাড়ির বাইরে মোটরের শব্দ শোনা গেল এবং জীবনধন রায় ঘরে ঢুকলেন। জীবনধন রায়ের পরনে সাহেবি পোশাক, চোখে স্টিলের ফ্রেমের চশমা, পায়ে পেটেন্ট চামড়ার চকচকে বুট, বগলে ফোলিও ব্যাগ। আসুন মিস্টার রায়, বসুন। নমস্কার। নমস্কার। ওরে, চা নিয়ে আয়। তারপর তৈরি? সরেজমিনে তদারক করবেন না? রেজিস্ট্রি অফিস সার্চের রেজাল্ট কি? ভালো, দাগি মাল নয়, তবে দেড়ের কমে হবে না। আমাদের 3%। শিবশঙ্করবাবু হরিশ মুখুজ্জে স্ট্রিটে 3 তলা বড় বাড়ি কিনছেন এদের দালালিতে। 1.5 লক্ষ টাকা দাম। অ্যাটর্নিরা 3% কমিশন নেবেন। আসল কথা হচ্ছে এই: রুপোর ট্রে ভরে টোস্ট, ডিম সেদ্ধ, আলু সেদ্ধ ও লেটুস সেদ্ধ এলো, তার সঙ্গে চায়ের লিকার, দুধ চিনি আলাদা। শিবশঙ্করবাবু বললেন, মিষ্টি দিই না, কারণ আমাদের এ বয়সে। না না, থাক। তারপর আমার গাড়ি রেডি, চলুন একবার সরেজমিনে জিনিসটা দেখুন। বেডরুম কতগুলো? 19টা রুম, সব শুদ্ধ ওপরে নিচে। 6টা বাথরুম, এ বাদে বাইরে 3টে আলাদা পায়খানা। খুব ভালো বাড়ি। কুণ্ডু কোম্পানিকে রাজি করাতে বেগ পেতে হয়েছে খুব। বুড়ো একেবারে বেঁকে বসেছিল শেষকালে। এখন যেতে পারবো না, মাপ করুন। এখন বেলা 10টা পর্যন্ত মরবার ফুরসত নেই, এখনই আবার লোক আসবে। আচ্ছা, উঠি তাহলে। ও বেলা অফিসে ফোন করবেন, এখন ওখান থেকে যাওয়া যাবে। একটু পরে হরিদাস বড়ালকে আবার ফোন করা হলো। নমস্কার, কি খবর? হ্যাঁ, একবার করেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আধ ঘন্টা আগে। হ্যাঁ, সোনাটার কি হলো? বারের দাম কত বললেন? 3 আনা? আমার চাই কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। আজ? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। অফিসে? হ্যাঁ, আচ্ছা। সাধারণ লোকে এ কথাবার্তা থেকে বিশেষ কিছু বুঝবে না, কিন্তু প্রায় 50,000 টাকার ওপর বড়াল বার নামক বিখ্যাত সুবর্ণের বাট কিনবার পাকাপাকি ব্যবস্থা হয়ে গেল। ক্রয় বিক্রয়ের পালা শেষ হতেই শিবশঙ্করের অফিস ম্যানেজার ও তদারককার মিস্টার ঘোষাল ঢুকে শিবশঙ্করকে খানিকটা মাথা নিচু হয়ে নমস্কার জানিয়ে একটা চেয়ারে বসলেন। দুজনের মধ্যে যে কথাবার্তা শুরু হলো তা স্কোয়ার ফুট রেট, পার্সেন্ট, ইস্পাতের জালতি, সিমেন্ট, এক্সপ্রেস টেলিগ্রাম, গ্যারিসন ইঞ্জিনিয়ার প্রভৃতি শব্দে পরিপূর্ণ ও কণ্ঠগীত। আজই মিস্টার ঘোষালকে অফিসের কাজে তেজপুর যেতে হচ্ছে। ফোনে এক্ষুনি আসাম মেলে বার্থ রিজার্ভ সম্বন্ধে শিয়ালদা স্টেশনের কর্মচারীর সঙ্গে আলাপ হলো। অন্য অন্য কথার পরে বেলা 9টার সময় মিস্টার ঘোষাল বললেন, তাহলে আমি উঠি। কত টাকার দরকার? 17,000 তো ওদের পেমেন্ট করতে হবে, আর পুজোর ব্যবস্থা, তাও 3,000 নেবে সুপারিনটেন্ডেন্ট। 1,000 খানিক দিতে হবে উপদেবতাদের। মিসেস বর্মনকে একটা প্রেজেন্ট দিতে হবে ভালো দেখে। কি দেওয়া যায় স্যার, আপনিই বলুন। একটা জড়ো আর কিছু দাও গিয়ে, 1,000 খানেকের মধ্যে। 20,000-এর একটা চেক নিয়ে যাও। আগে স্যার, ব্যাংকে টাকা ভাঙানোর আমার সুবিধা হবে না। একটাই আসাম মেল। তার আগে আমার অনেক কাজ। একবার অফিসে যেতে হবে, ড্রয়ারের মধ্যে কাগজপত্র রয়েছে, নিয়ে যেতে হবে। গহনাই বা কিনবো কখন? আচ্ছা, হ্যাঁ, গহনার জন্য আমি সুরেশকে পাঠিয়ে দিচ্ছি বদ্রীদাসের বাড়ি। যদি কিছু ভালো থাকে দেখে আসুক, সেজন্যে তোমায় ভাবতে হবে না। তুমি এখান থেকে বাড়ি যাও, নিয়ে খেয়ে গাড়ি নিয়ে ব্যাংকে গিয়ে আগে চেক ভাঙাও, ওখান থেকে স্টেশনে চলে যাও। গহনা যদি পাই সুরেশকে দিয়ে ট্রেনে পাঠাবো। মিসেস বর্মনকে খুশি রাখা চাই মোটের উপর। দেবতাকে তুষ্ট রাখতে হলে দেবীর পূজা না দিলে হয় না। কম্পিটিশনের বাজার, বুঝে কাজ করবে। ডাক এলো, একগাদা চিঠি হাতে নিয়ে তাড়াতাড়ি একবার দেখে নিতে নিতে শিবশঙ্কর ডেকে বললেন, ও ঋতুয়া, নিয়ে যা। বড় বৌমার চিঠি নিয়ে যা। সুলেখা, ছোট বৌমার ওপরের দিকে যা। আর শোন, বলে আয় আমি চান করবো এখুনি। খাবার ঘরে বড় পুত্রবধূ নন্দা ভাত নিয়ে এলো টেবিলে। ছোট বাটিতে কাঁচা মুগের ডাল, বেমশলার মৌরলা মাছের ঝোল আর কাগজি লেবু কাটা পৃথক ডিশে, আপাতত একটু ঘরে পাতা দই শ্বেত পাথরের বাটিতে।
শিবশঙ্কর খেয়ে হজম করতে পারেন না, লিভারের রুগী। পুত্রবধূ বললে, অবেলা কখন ফিরবেন বাবা? তাহা কি বলতে পারি কখন ফিরব? নানা কাজ, তারপর আজ আবার অ্যাটর্নির সঙ্গে গুরুতর কাজ রয়েছে। কেন? পুত্রবধূ হেসে বললে, আমরা ভাবছি বেহালা যাব পিকনিক করতে, গাড়িখানার দরকার ছিল। ওহো, তা কটার সময় যাবে? গাড়ি না হয় শোভা সিং আপিস থেকে নিয়ে আসবে, এখন তোমাদের পৌঁছে দিয়ে চলে আসবে। আসবার সময় তোমরা ট্যাক্সিতে এসো, পৌঁছে গাড়ি ছেড়ে দিও। বিমান কোথায়, ওপরে আছে? পুত্রবধূ মুখ নত করে বললে, তা তো জানি না বাবা। তার মানে বেরিয়েছে? পুত্রবধূ পায়ের নখে মাটি খুঁড়তে খুঁড়তে সেদিকে চেয়ে থেকে উত্তর দিলে, উনি কাল রাত্রিরে তো বাড়ি আসেননি। সে কি কথা, কালও আবার আসেনি? শিবশঙ্কর ভ্রু কুঞ্চিত করলেন, আর কিছু বললেন না। বেলা 1টা। শিবশঙ্করের আপিস বেন্টিং স্ট্রিটে। বেশি বড় আপিস নয়, জন 8-9 কেরানি বিবিধ খাতা নিয়ে ব্যস্ত। একজন ছোকরা টাইপরাইটারে ঠক ঠক করে টাইপ করছে। শিবশঙ্করকে আপিসে ঢুকতে দেখে সবাই একটু সন্ত্রস্ত হয়ে উঠল। সন্ত্রস্ত হবারই কথা। দেখতে আপিস ছোট হোক, কিছুদিন আগে এই আপিসে বসেই শিবশঙ্কর সরকার চালের কারবারে কম করেও 7 লক্ষ টাকা মুনাফা পেয়েছেন। 1350 সালে দুর্ভিক্ষের বছর। 13 শিকে দরে ধানের মন কিনে 16.5 টাকা মন দরে ধান বিক্রি করেন। চালের কন্ট্রাক্ট নিয়ে 1000 টন চাল খরিদ করেন ত্রিপুরা জেলা থেকে। তারপর সে দেশে চালের দর উঠে গেল 40 টাকা মন। ভালো কাজ করেননি তা নয়, দেশের বাড়িতে প্রায় 2000 লোককে ফ্যান ভাতের খিচুড়ি খাইয়েছেন, কাপড় বিতরণ করেছেন কত লোককে। সম্প্রতি 2টি মিলিটারি কন্ট্রাক্টের কাজে শিবশঙ্কর অনেক টাকা রোজগার করেছেন। 2 হাতে ঘুষ বিলিয়েও 6 লক্ষ টাকা ঘরে এনেছেন। এ বাদে খুচরো কারবার তাঁর অনেক রকম আছে। এই ছোট অফিসটাতে বসে সারা বাজারের গুপ্ত খবর রাখছেন। টেলিফোনের বিরাম বিশ্রাম নেই 1 মিনিট। বাজারে তাঁর বহু চর সর্বদা ঘোরাঘুরি করছে। শেয়ার মার্কেট থেকে সরষে পর্যন্ত কোনো বাজারের গুপ্ত খবর ওদের জানতে বাকি নেই। মোটের উপর শিবশঙ্করের দিন যাচ্ছে ভালো। ধুলো মুঠো ধরলে সোনা মুঠো হচ্ছে। আর কি অসম্ভব খাটিয়ে লোক শিবশঙ্কর। চোরকির মতো ঘুরছেন এখানে ওখানে, এ আপিস ও আপিস। কত লোকের সঙ্গে টেলিফোনে আলাপ করছেন, কত লোক তাঁর বাড়ি গিয়ে তাঁর সঙ্গে দেখা করছে। যে লোক এমনি নরম হয় না, তার স্ত্রীকে সন্তুষ্ট করে অগ্রসর হতে হচ্ছে। ছুঁচ যেখানে গলে না সেখানে হাতি গলিয়ে দিচ্ছেন শিবশঙ্কর। পয়সা কি অমনি হয়? শিবশঙ্করের অভিজ্ঞতা এই যে অর্থ উপার্জনের ক্ষেত্রে দয়া, মায়া, চক্ষুলজ্জা ইত্যাদি দুর্বলতা। যে বিচক্ষণ কারবারি সে এসব মানবে না। কম্পিটিশনের বাজার, চক্ষুলজ্জা এখানে খাটে না। আর একটা অভিজ্ঞতা অবশ্যই বড় মূল্যবান অভিজ্ঞতা, যে ঘুষ অসাধ্য সাধন করতে পারে। শিবশঙ্করবাবু বলেই থাকেন, ওহে এমন লোক দেখলাম না যে পুজো পেলে খেতে চায় না, তবে বেশি আর কম। কেউ চাই ষোড়শোপচারে পুজো, কারো বা চাল কলা, কারো চিনির নৈবেদ্যি। ঢের ঢের দেখলাম হে, যেখানে ভেবেছি এর কাছে কেমন করে যাব, এত বড় পদস্থ লোক, পুজো দাও, ব্যাস সব ঠিক, সবাই সমান। তবে ওই যে বললাম বেশি আর কম, চুরি করার সুবিধে জোটেনি যার, সেই সাধু। বেলা 1টার সময় একটি রোগা দীর্ঘ চেহারা সাহেবী পোশাক পরা লোক শিবশঙ্করের আপিসে এসে ঢুকল। শিবশঙ্কর বললেন, কি খবর, আসুন বসুন। বড্ড বেশি চায়। কত? 5.5 করে কাঠা। শিবশঙ্কর বিস্ময়ের সুরে বললেন, জমিকার, ব্যাংকের? আগে না, মাগনলাল মুখনলাল ক্ষেত্রীর। একবার মর্টগেজ আছে, রেজিস্ট্রি অফিস সার্চ করা হয়েছে। বড় বেশি দর বলছে না? ও অঞ্চলে ওর কম দর নেই, এরপরে 7 পর্যন্ত উঠবে। 9 কাটা একসঙ্গে আর পাওয়া যায় না স্যার। আপনি কাল নিজে একবার চলুন, বায়নাপত্র রেজিস্ট্রি না করলে 2-3টে খদ্দের মুখিয়ে রয়েছে। এই সময় টেলিফোন বেজে উঠল। অল্প খানিকক্ষণ কথা বলে শিবশঙ্কর ফোন রেখে সামনের লোকটিকে বললেন, অ্যাটর্নির অফিস থেকে বলছে হরিশ মুখুজ্জের স্ট্রিটের বাড়িটা এখনই দেখতে যেতে হবে। চলুন না, বাড়িটা দেখে আসবেন। উভয়ে মোটরে বার হয়ে সোজা হরিশ মুখুজ্জের স্ট্রিটে সেই নম্বরের বাড়ির সামনে এসে দেখলেন মিস্টার ঘোষাল তাঁদের পূর্বেই সেখানে মোটর থামিয়ে অপেক্ষা করছেন।
বাড়ির ওপরের নিচের সব ঘর, বাথরুম, দরদালান, ছাদ সব ঘুরে দেখা হলো। মিস্টার ঘোষাল বললেন, মতামত দিন মিস্টার সরকার। মতামত আর কি নেওয়া হবে, 3% কথা স্মরণ রাখবেন, ও আমাদের একটা শর্ত, নয়তো আমারই হাতে দুটো খদ্দের। আপনি ক্রেতা, আপনার কাছ থেকে কমিশন নেওয়া নিয়ম নয় জানি, কিন্তু এখানে অবস্থা অনুযায়ী ব্যবস্থা। সে যা হয় হবে। ইলেকট্রিক ইনস্টলেশন নেই কেন? এত বড় বাড়ি ছিল, ওয়্যারিং করে নিতে যা খরচ পড়বে তা তো আপনি এমনি বাদ পাচ্ছেন। ওই বাড়ি কি 2-এর কমে হয়? 4,70,000 75,000 তো উইদাউট এনি ডাউট। আপনি বলুন, এখনই এক মারোয়ারি খদ্দের। না না, সে আমি বলিনি, আপনি নিশ্চিন্ত থাকুন। শিবশঙ্কর একাই আপিস ফিরলেন। তখন বেলা 2:45। আপিসের চাকর কারুয়া বললে, হুজুর, টেলিফোন 2বার বাজিয়েছে, আমি নম্বর নিয়ে রাখিয়েছি। কই নম্বর? হুজুরের ঘরে টেবিল মে আছে, মনুবাবুকে দিয়ে লিখিয়ে রাখিয়েছে। এক তো সাউথ 15। শিবশঙ্কর চাকরকে থামিয়ে দিয়ে বললেন, আচ্ছা আচ্ছা, তুই যা, 1 পেয়ালা চা জলদি তৈরি কর। আর কুছ হুজুর? আজ বাড়ি থেকে টিফিন আনেনি কেউ? ফলটল? না হুজুর, সরা পুচা 2 আপেল হুজুরের টেবিল মে ছিল, ও আমি ফেঁকিয়ে দিয়েছে, ও কালওয়ালা। বেশ করেছিস, যা চা নিয়ে আয়। কারুয়া অনেক দিনের চাকর, আগে শিবশঙ্করের বাড়িতে ছিল, এখন কাজকর্মের সুবিধের জন্যে ওকে আপিসে নিজের খাস কামরার চাকর রেখেছেন শিবশঙ্কর। শিবশঙ্কর কি খান না খান, কি তাঁর অভ্যেস, কারুয়া এসব জানে। কারুয়ার আনিত চায়ের পেয়ালাতে চুমুক দিয়ে শিবশঙ্করবাবু ভাবছিলেন, আরও কিছু জমির সন্ধান নিতে হবে, জমি বড় দরকার। এইসব অঞ্চলে বড় বড় প্লটের সন্ধানে আছেন। শিবশঙ্কর কাগজে কলমে ছোট্ট একটু হিসেব করে নিলেন। 1,00,000 টাকার জমি কিনে রাখতে হবে। টালিগঞ্জের দিকে কিছু জমি এখনও আছে, ব্যাংকের জমি কিছু আছে লেক আর ঢাকুরে যাদবপুর অঞ্চলে। টাকা হলে মাটি করো, মস্ত বড় কথা। অত বড় ইনভেস্টমেন্ট আর কিচ্ছু নেই টাকার। দালালেরা নানা রকম সন্ধান নিয়ে আসে। তাঁর টেবিলের ড্রয়ারে আছে জমি জমা সংক্রান্ত নানা খবর, দালালদের দেওয়া। শিবশঙ্করবাবু ড্রয়ার খুলে অর্ধ অন্যমনস্কভাবে সেগুলোর ওপর চোখ বুলিয়ে যেতে লাগলেন। মেদিনীপুর জেলায় শালের জঙ্গল, 120 বিঘে এক প্লটে। ধানের জমি ওই সাথে এক প্লটে 70 বিঘে, মাঝখানে বড় পুকুর। বর্ধমান জেলায় ধানের জমি 90 বিঘে, বনপাস স্টেশনের কাছে। কুমারডি কয়লা খনির 1/3 মালিকানা সত্ত্ব। বড় বাংলো ঘর, ইন্দারা, ছোট বাগান একত্রে। রানাঘাট টাউনে রেলের নিকট স্টেশন রোডের ওপর 2খানা বাড়ি। রেলের ওপারে 22 বিঘের সেগুন বাগান, ইটের ভাটা। যশোর জেলায় মৌজা ধরমপুর ও মৌজা চণ্ডীরামপুর, 2টি বড় মৌজা নিলামে উঠেছে। সামনের মাসের 12 তারিখে যশোর সদরে নিলাম হবে। লোক পাঠিয়ে শিবশঙ্কর জেনেছেন মৌজার আদায় ভালো। 71টি জমার মধ্যে 19টি খাস হয়ে গিয়েছে এবং আশা আছে আরও 8টি জমা এই বছরের মধ্যেই খাস হবে। বাকি খাজনা পড়ে আছে প্রজাদের কাছে কয়েক হাজার টাকা। হাজারিবাগ জেলায় সিংজানি ভজুরি অভ্রের খনি ও শালবন, বাংলো, ইঁদারা এবং কিছু ধানের জমি। উল্টোডিঙির খালধার থেকে সামান্য দূরে স্বর্গীয় মহেশচন্দ্র সিমলাইয়ের বাগানবাড়ি ও পুকুর বাগানে জমির পরিমাণ 10 বিঘে। কলমের আম, লিচু, ফলসা, ম্যাঙ্গোস্টিন প্রভৃতি ফলের গাছ, দোতলা বাড়ি। অভ্রের খনির ওপর ঝোঁক বেশি শিবশঙ্করের, 2%-এর অনেক বেশি আসবে টাকার ওপর। স্বাস্থ্যকর স্থান, মাঝে মাঝে গিয়ে থাকাও যাবে। কলকাতায় তো যা খান হজম হয় না, লিভারের রোগে কষ্ট পাচ্ছেন। আর বাকি সব পাড়া গিয়ে জমি জমা, ধান ক্ষেত, না ওদের আর কী মূল্য আছে। জমি কিনতে গেলে কলকাতায়, কলকাতার সম্পত্তির মতো সম্পত্তি নেই, বাড়ি বা জমি। মহেশ সিমলাইয়ের বাগানবাড়ি ভালো, ফলবান গাছ অনেকগুলো, নার্সারি করবার জন্যে কেউ ভাড়া নিতে পারে। অনেকখানি জমি মূল্যবান সম্পত্তি হয়ে উঠতে পারে 2-4 বছর পরে। দালালে বলছে 68,000, তিনি বলছেন 50,000। যদি ওটা হয় তবে খুবই ভালো। শিবশঙ্কর ফেঁপে উঠলেন তো সেদিন। বছরের কথা, আর কী ছিল শিবশঙ্করের। বারাসাতের কাছে ভাবনহাটি বিষ্ণুপুর, ক্ষুদ্র গ্রাম, সেখানেই পৈতৃক বাড়ি। অবশ্যই নিতান্ত গরিব ছিলেন না, সেকেলে বড় গৃহস্থ, তবে ইদানিং নামেই ছিল তালপুকুর, ঘটি ডুবত না। নিজের বুদ্ধিতে শিবশঙ্কর সব করেছেন, বীরের মতো করেছেন।
বীরের মতো ভোগ করে যাচ্ছেন শিবশঙ্কর। এখনও হয়নি লেক অঞ্চল বড় একখানা বাড়ি করবার শখ তাঁর, কিন্তু পছন্দসই জমি পাচ্ছেন না। তেজপুরের কাজটা যদি হাতে এসে যায় তবে নির্ঘাত 3 লক্ষ ঘরে আসবে, হিসেব করে দেখা আছে তাঁর। এই বছরের শেষেই টাকাটা হাতে আসতে পারে, যদি বিলের টাকা গভর্নমেন্ট এ বছরেই শোধ করে। পুজো দিলে শেষের ব্যবস্থা চটপট হয়ে যাবে। শিবশঙ্করকে কাজ শেখাতে হবে না, ঘুঘু হয়ে বসে আছেন তিনি। অনেস্টি বলে জিনিস নেই এই বাজারে। অনেস্টি একটা মুখের কথা মাত্র। কম্পিটিশনের বাজার, অনেস্টিতে হয় না। টাকা টাকা চাই টাকা। দুনিয়াতে টাকা ছাড়া আর কিচ্ছু নেই। টাকা যে পথে আসে আসুক। টাকা রোজগারের এই তো সময়। যুদ্ধের বাজারে যে যা করে নিতে পারে। কলকাতার হাওয়ায় টাকা উঠছে, যার বুদ্ধি আছে ধরে নাও। কিছুই এখনও রোজগার করা হয়নি, অনেক কিছুই বাকি। কেবল একটা ব্যাপার শিবশঙ্করকে বড় চিন্তিত করে তুলেছে। বড় ছেলে বিমান প্রায়ই রাত্রে বাড়ি আসে না। নিজের আলাদা একখানা মোটর কিনেছে। নানা রকম কথা কানে গিয়েছে শিবশঙ্করের, ঠিক বুঝতে পারছেন না এখনও তিনি। বিমান এমন তো ছিল না। বড় বৌমা প্রায়ই কাঁদেন, সুলেখার মুখে শুনতে পান তিনি। গিন্নি কিচ্ছু বলেন না, এই জন্যে গিন্নির ওপর শিবশঙ্কর সন্তুষ্ট নন। গিন্নির প্রশ্রয় না পেলে বিমান এমন হতে পারত না। যত নির্বোধনীয় হয়েছে তার সংসার। টেলিফোন বেজে উঠে শিবশঙ্করের চিন্তাজাল ছিন্ন করে দিলে। হ্যাঁ, কে? ও আচ্ছা, বেশ বেশ, তুমি চলে এসো এখানে, দেরি করো না। একটি শৌখিন বাবু মতো লোক, চোখে সোনা বাঁধানো চশমা, ঘরে ঢুকলো 10 মিনিট পরে। এই লোকটি ঘরে ঢোকবার পরে শিবশঙ্কর সতর্ক দৃষ্টিতে ঘরের দরজার দিকে 2-3 বার চাইলেন। লোকটি চাপা মৃদুস্বরে মিনিট 10 কথা বলে তারপর হঠাৎ স্বাভাবিক সুরে ফিরে এসে বললে, বেশ, যাই তাহলে। বসো বসো। বুঝতে পারলেন না? সামলে রাখতে বলি গে যায়। সিনেমায় আজকাল নাম করে উঠেছে ঠেলে, দেখতে পরমা সুন্দরী, মৌমাছির ঝাঁক কম নয়। বুঝতে পারলেন না? ঠিক 8টাতে। বেলা 6টার পরে শিবশঙ্কর ড্রাইভারকে ডেকে বলে দিলেন, शोभा सिंह, चला जाओ बेहाला में, बौमाদের ले आओ, हम टैक्सी में जाएंगे। ठीक करे ले आओ, जेनो मिलिटारी गाड़ी में धक्का मत लगे। बहुत अच्छा हुजूर বলে শোভা সিং গাড়ি নিয়ে চলে গেল। সন্ধ্যা পর্যন্ত আপিসে নানা কাজ সেরে 7:30টার সময় শিবশঙ্কর ট্যাক্সি নিয়ে বার হলেন। ভবানীপুরের একটা ছোট গলির মধ্যে গাড়ি ঢুকল। আগের শৌখিন লোকটি বারান্দা থেকে নেমে এসে বলল, আসুন আসুন, চা খাবেন তো? না, এখন চা নয়, চলো। এখনও দেরি আছে, আমি কাপড় পরে নিই, আসছি। দুজনে আবার গাড়ি নিয়ে চললেন। বেলতলা রোডের পার্কের কাছাকাছি একটা বাড়ির সামনে এসে গাড়ি দাঁড়ালো। দুজনে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে লাগলেন। লোকটি বললে, আমি ফোন করেছিলুম, 8টার সময় সব সরিয়ে দিও। খুব সুন্দরী, আর বয়স 19-এর বেশি নয়। নিজের চোখেই দেখেন দাদা। এ শর্মার নাম গোপাল চক্রবর্তী। মাসে 400তেই রাজি করিয়ে দেব। আপনি শুধু দেখে যান, সিনেমাতে আজকাল নাম কি, যত সব চ্যাংড়া ছোকরার ভিড়, সেই জন্যে। ওপরে দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বারান্দা, ফুলের টব সাজানো, অর্কিডের টব ঝুলছে বারান্দার ছাদের প্রান্ত থেকে। সঙ্গী লোকটি কড়া নাড়তেই ওদিকের দরজা দিয়ে যে তরুণটি সিগারেট মুখে বেরিয়ে এসে পাশের সিঁড়ি দিয়ে তরতর করে নেমে গেল, শিবশঙ্কর যেন ভূত দেখলেন তাকে দেখে। শিবশঙ্করের সঙ্গী বললেন, ওই দেখেন, যত সব ছেলে ছোকরার মরণ। সিনেমার কিনা আসল কম্পিটিশন হচ্ছে এদের কাছে টাকায়। সেই কম্পিটিশনে দাঁড়ানো চ্যাংরাদের কর্ম নয়। ও কি দাঁড়ালেন যে, কি হলো? শিবশঙ্কর ততক্ষণে দম নিলেন। যে ওদিকের সিঁড়ি দিয়ে নেমে গেল সে বিমান, তাঁর ছেলে বিমান।